জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন আমরা যেমন অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখি এবং আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমার মতো একজন সাধারণ শিক্ষক প্রত্যেকেই যেমন প্রতিনিয়ত সেই অখণ্ড ভারতবর্ষ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, তেমনি ইহুদিরাও অখণ্ড ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল গঠনের জন্য স্থির এবং অবিচল লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে। আর এখন ডোনাল্ড ট্রাম্পের প্যালেস্তাইনের গাজা উপত্যকা দখল করে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার যে ঘোষণা, Donald Trump has said that the U.S. should take over the Gaza Strip and that Palestinians living there should be resettled elsewhere. সেটা আসলে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল গঠনের আশা আকাঙ্ক্ষারই কিন্তু প্রতিধ্বনি। কি বলছেন ট্রাম্প, শুনুন। The U.S. will take over the Gaza Strip and we will do a job with it too. We'll own it and be responsible for dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site, level the site and get rid of the destroyed buildings, level it out, create an economic development that will supply unlimited numbers of jobs and housing for the people of the area. বলছেন এক, আমেরিকা প্যালেস্টাইনের গাজা পট্টি দখল করে নেবে, প্রয়োজনে তিনি সেনা পাঠিয়ে এই ভূখণ্ড দখল করবেন। আর দুই, এমনিতেই ইসরায়েল গাজা পট্টিতে এমন বোমাবর্ষণ করেছে যে সেখানে এখন শুধু ভাঙা দালান আর ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। সাধারণ মানুষ সেখানে কিভাবে থাকবে? তাই গাজার 15 লক্ষ প্যালেস্তাইনি মুসলমান জনসংখ্যাকে আশেপাশের দেশে স্থানান্তরিত করে আমেরিকা গাজাতে ইসরায়েলি এবং আমেরিকানদের বসবাস উপযোগী একটা মডার্ন সিটি তৈরি করবে। ট্রাম্পের এই কথা শুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার প্রশংসা করেছেন এবং বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু। I've said this before, I'll say it again. You are the greatest friend Israel has ever had in the White House. অতএব ট্রাম্প যে এই ঘোষণার মাধ্যমে আসলে ইহুদিদের গ্রেটার ইসরায়েল বা অখণ্ড ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্নকে আনুষ্ঠানিকভাবে শিলমোহর দিয়ে দিল, সেটা বুঝতে কিন্তু আর কারোই বাকি রইল না। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা জানবো এক, কেন এবং কার স্বার্থে ট্রাম্প গাজা থেকে মুসলিম প্যালেস্টাইনিদেরকে তাড়িয়ে সেখানে একটা আধুনিক শহর বানাতে চায়, এবং দুই, এর ফলে কিভাবে অখণ্ড ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। তো চলুন শুরু থেকে শুরু করি। প্রথমে আমরা মানচিত্র দেখে নিই। মানচিত্রে সাদা এই অংশটা হলো ইহুদিদের ইসরায়েল আর সবুজ রঙের এই অংশটা হলো প্যালেস্তাইনের মুসলমানদের। 1947 সালে এটা এরকম ছিল, 1967 সালে এরকম। এপাশের এই অংশটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক আর এপাশের এই সরু অংশটা হলো গাজা স্ট্রিপ বা গাজা পট্টি, যেটা আজকের আমাদের আলোচ্য বিষয়। অ্যাট প্রেজেন্ট ওয়েস্ট ব্যাংক থেকে প্রায় সব প্যালেস্তাইনদেরকে উচ্ছেদ করে ফেলেছে ইসরায়েল, বাকি আছে এই ছোট্ট গাজা পট্টি। গত 1.5 বছর ধরে এই গাজা পট্টির হামাস নামক একটা সংগঠনের সাথে ইসরায়েল কিন্তু যুদ্ধ করছে। আর এই 1.5 বছরে ইসরায়েল এই গাজা পট্টিতে এত পরিমাণে বোমা ফেলেছে যে এটা এখন এরকম অবস্থায়, মানে সম্পূর্ণ ধ্বংসস্তূপ, মানুষের বসবাসের যোগ্য নয়। তবুও এখানকার 15 লক্ষ মুসলিম প্যালেস্তাইনি অতি কষ্টে কিন্তু এখানেই দিন কাটাচ্ছে। আর এখন ট্রাম্প ঘোষণা করেছে যে এই 15 লক্ষ মানুষকে এখান থেকে হটিয়ে এখানে একটা আধুনিক শহর বানিয়ে ইহুদি আর আমেরিকানদের বসতি গড়ে তুলবেন। এখন প্রথমে আমরা জানবো যে গাজা দখল করে নতুন শহর তৈরিতে ট্রাম্পের এত আগ্রহ কেন। দেখুন, গাজা পট্টির এই ভূখণ্ডটা ভূমধ্য সাগরের একটা সি ফেসিং দামি জমি। এখানে যদি দুবাইয়ের মতো একটা আধুনিক শহর তৈরি করা যায়, তাহলে যে কোম্পানি এই শহরটা তৈরির বরাত পাবে তারা কি পরিমাণ লাভবান হবে আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। প্রথমত, ট্রাম্প নিজেই রিয়েল এস্টেট কোম্পানির মালিক, দুনিয়া জুড়ে তার বিল্ডিং তৈরির ব্যবসা আছে। দ্বিতীয়ত, যে সমস্ত রিয়েল এস্টেট কোম্পানির মালিকের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ নিয়ে ট্রাম্প ভোটে জিতেছে, তাদেরকে এই রিয়েল এস্টেট ব্যবসার বরাত দিয়ে ট্রাম্প তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়। সেক্ষেত্রে গাজার ভূখণ্ডে একটা শহর তৈরি করাটা ট্রাম্প এবং তার বন্ধুদের কাছে কিন্তু একটা $1 বিলিয়ন প্রজেক্ট। অতএব এরকম একটা লোভনীয় প্রজেক্ট হাতে পেলে আমেরিকার অর্থনীতি এগোবে আর শেয়ার বাজার হু হু করে ওপরের দিকে উঠবে। যারা শেয়ার মার্কেট একটু বোঝেন তারা জানেন যে এতে দেশের অর্থনীতি যেমন বাড়বে, তেমনি শেয়ারে যারা ট্রেড করে তাদের হাতেও কিন্তু এক্সট্রা টাকা আসবে। অবশ্য শেয়ার মার্কেটে ট্রেড করাটা এখন সাধারণ মানুষেরও নাগালের মধ্যে, কারণ আজকের দিনে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা এবং তাকে প্রেডিক্ট করা অনেক সহজ হয়ে গেছে, এবং শেয়ার মার্কেট থেকে ভালো উপার্জন করাটাও কিন্তু এখন তেমন কিছু কঠিন বিষয় নয়। এখন অনেক মানুষ ফিউচার্স বা অপশন ট্রেডিং করতে চান, কারণ এতে
এতে বাজার উপরে যাক বা নিচে যাক উভয় পরিস্থিতিতেই কিন্তু ভালো প্রফিট করা যায়, তাও আবার খুব কম সময়ের মধ্যেই প্রফিট হয়। কিন্তু সমস্যা হলো শেয়ার মার্কেটের মতো এত টেকনিক্যাল বিষয় অনেকেই ঠিকঠাক বুঝে উঠতে পারে না। তাই আপনি মার্কেট উলফ নামের এই সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ নিয়ে ট্রেডিং শুরু করতেই পারেন। এই ট্রেডিং প্ল্যাটফর্মে কোনো মেইনটেনেন্স চার্জ বা বার্ষিক ফিজ নেই, মাত্র 99 টাকার একবারের লাইফ টাইম চার্জ দিয়েই কিন্তু এখানে আপনি ট্রেডিং করতে পারেন। এখন প্রশ্ন হলো মার্কেট উলফ অ্যাপ কিভাবে আপনি ব্যবহার করবেন। দেখুন, প্রথমেই মার্কেট উলফ অ্যাপটা খুলুন, পিন দিয়ে লগ ইন করুন, এরপরে ইজি ওয়ে টু ট্রেড অপশনটাকে সিলেক্ট করুন। এবার ট্রেডিং এর জন্য কোনো ইন্ডেক্স বা স্টককে সিলেক্ট করুন। যেমন ধরুন আপনি নিফটি বেছে নিলেন, এবার ট্রেন্ড দেখে আপনার মনে হলো এটি উপরে যাবে, তাই আপ অপশনটাকে সিলেক্ট করলেন। এবার আপনি ফাস্ট বা ফাস্টার অপশন সিলেক্ট করতে পারেন, বেশি লাভের জন্য ফাস্টার বেছে নিতে পারেন। ব্যাস, দেখুন এবার আপনি আপনার ট্রেডটাকে লাইভ মনিটরিং করতে পারছেন। এবার প্রশ্ন আসে যে মার্কেট উলফে বিশেষ কি কি সুবিধা আছে। দেখুন, মাত্র 999 টাকা দিয়ে এখানে ট্রেডিং শুরু করা যায়, যেখানে অন্যান্য অ্যাপের ক্ষেত্রে কিন্তু 3 গুণ বেশি টাকা লাগে। 2, স্টপ লস ফিচার অটোমেটিক্যালি ট্রেডকে বন্ধ করে দেয় যাতে আপনার বেশি লোকসানটা না হয়। আর 3, ব্রোকারেজ ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে কম অর্থাৎ কম খরচে ট্রেডিং করা যায়। 4, সেবি রেজিস্টার্ড বিশ্লেষকদের ট্রেডিং রিকমেন্ডেশন আপনি বিনামূল্যে পাবেন, যেটা নতুন ট্রেডারদের জন্য কিন্তু দারুণভাবে সুবিধাজনক। আমি এখানে সহজেই 1248 টাকা প্রফিট করতে পেরেছি মাত্র কয়েক মিনিটের মধ্যেই, যেটা 8% মতো রিটার্ন। অর্থাৎ আপনি চাইলে এখনই মার্কেট উলফ অ্যাপটা ডাউনলোড করে শেয়ার মার্কেট থেকে সহজেই ইনকাম শুরু করতে পারেন। দেখুন, এই চার্টটি 4 ফেব্রুয়ারির আগের অ্যানালিসিসকে দেখাচ্ছে, যেখানে ট্রেডাররা শুধুমাত্র মার্কেট উলফের রিকমেন্ডেশন অনুসরণ করেই মাত্র একদিনেই 12,750 টাকা মতো প্রফিট বুক করেছে। আর তাছাড়া মার্কেট উলফের আরেকটা দারুণ সুবিধা হলো এতে কোনো রকমের কমিশন কিন্তু কাটা হয় না, পুরো প্রফিটটাই সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা হয়। সো ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই মার্কেট উলফ নামের এই অ্যাপটা ডাউনলোড করুন আর ট্রেড শুরু করে প্রফিট বুক করুন। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি। প্রথমে জানি চলুন ইহুদিদের অখণ্ড ইসরায়েল বা গ্রেটার ইসরায়েলের স্বপ্নটা আসলে কি এবং কিভাবে তারা এগোচ্ছে। দেখুন, ইহুদি ধর্মগ্রন্থ তোরা বা ওল্ড টেস্টামেন্টে ঈশ্বর ইব্রাহিম বা আব্রাহামকে এবং তার বংশধরদের জন্য একটা ভূমির প্রতিশ্রুতি দেন, যে ভূমি ইহুদিদের কাছে প্রমিস ল্যান্ড নামে পরিচিত। যে প্রমিস ল্যান্ডের বিস্তৃতি পশ্চিমে ভূমধ্যসাগর, পূর্বে ইউফ্রেটিস নদী বর্তমানে ইরাক এবং সিরিয়ার কিছু অংশ, উত্তরে লেবানন এবং সিরিয়ার কিছু অংশ এবং দক্ষিণে মিশরের সিনাই উপদ্বীপ পর্যন্ত বিস্তৃত। দেখতেই পাচ্ছেন এই অংশটাকে রাজনৈতিকভাবে বলা হয় গ্রেটার ইসরায়েল বা অখণ্ড ইসরায়েল। এখন ইতিহাসে বহু প্রাচীন সময় থেকেই জেরুজালেমের কাছাকাছি অঞ্চলে ইহুদিরা কিন্তু শান্তিপূর্ণভাবেই বসবাস করত। এরপরে খ্রিস্টপূর্ব 586 বিসিতে ব্যাবিলনের রাজা নবুখদনেজার ইহুদিদের প্রথম মন্দির সলমনস টেম্পলকে ধ্বংস করেন এবং ইহুদিদের ব্যাবিলনে নির্বাসিত করেন। তখন থেকেই ইহুদিদের জেরুজালেমে ফিরে আসার আকাঙ্ক্ষা শুরু হয়, যার আপ্তবাক্যটা ছিল নেক্সট ইয়ার টু জেরুজালেম, মানে পরের বছরেই আমরা জেরুজালেমে ফিরব। এরপরে 70 খ্রিস্টাব্দ নাগাদ রোমান সাম্রাজ্য ইহুদিদের দ্বিতীয় মন্দির ধ্বংস করে এবং অধিকাংশ ইহুদিকে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় পালিয়ে যেতে বাধ্য করে। কালক্রমে দীর্ঘ ইসলামী শাসনের সময় বাকি ইহুদিদেরকে মুসলমানরা অত্যাচার করে ইহুদিদের পিতৃভূমি মানে ইহুদিদের প্রমিস ল্যান্ড থেকে বিতাড়িত করে, আর ইহুদিদের পিতৃভূমি প্যালেস্তাইনের মুসলমানদের বসবাস ক্ষেত্র হয়ে ওঠে। আর এভাবেই পরবর্তী 2000 বছর ধরে অসহায়, অত্যাচারিত, নিপীড়িত ইহুদিরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে সেই নেক্সট ইয়ার ইন জেরুজালেম, আগামী বছরেই আমরা জেরুজালেমে ফিরবো, এই বাক্যটা তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে। এরপরে আমরা সবাই জানি যে হিটলারের জার্মানিতে ইহুদি নিধন শুরু হলে বা ইউরোপের দেশে দেশে ইহুদিরা অত্যাচারিত হতে শুরু করলে ইহুদিরা তাদের প্রমিস ল্যান্ডে ফিরে আসার দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করে এবং এরপরে অনেক সংগ্রামের পরে 1948 সালে ইসরায়েল রাষ্ট্রটার প্রতিষ্ঠা হয় এবং ইহুদিরা পুনরায় তাদের পিতৃভূমির অধিকার ফিরে পেতে প্যালেস্তাইনের ভূমি থেকে ফিলিস্তিনি মুসলমানদের ক্রমাগত বিতরণ করতে শুরু করে আর সেই জায়গায় ইহুদি বসতি প্রতিষ্ঠা করে। এরপরে 1967 সালের 6 দিনের যুদ্ধের পর ইহুদিরা
প্যালেস্তাইনের পশ্চিম তীরের অনেক অংশ, গোলান মালভূমি দখল করে নেয়। এভাবেই যতবার যুদ্ধ হয়েছে ততবার ইসরায়েল তাদের দেশের সীমানা অনেকটা করে বাড়িয়ে নিয়েছে। বর্তমানে এটা হলো ইসরায়েলের মানচিত্র, দেখতে পাচ্ছেন। এই অঞ্চলটা ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর নামে পরিচিত। এখানে কিছু কিছু পকেটে সামান্য ফিলিস্তিনি মুসলমানরা বসবাস করে বটে, কিন্তু এই পুরো ওয়েস্ট ব্যাংক অংশটা মোটামুটি ভাবে এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। আর এই ছোট্ট অঞ্চলটা হলো গাজা স্ট্রিপ বা গাজা পট্টি। এখানে ফিলিস্তিনি মুসলমানরা বসবাস করত। হামাস নামে একটা সংগঠন এখানে সরকার চালাতো। এরপরে গত 1.5 বছর আগে হামাস ইসরায়েলের ওপরে অবিরাম রকেট লঞ্চার ফায়ার করলে ইসরায়েল গাজা পট্টির হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এত পরিমাণে বোমা সেখানে ফেলে যে বর্তমানে গাজা পট্টি একটা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। এরপরে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ভোটে জিতলে মূলত ট্রাম্পের নির্দেশে 2025 সালের 15ই জানুয়ারি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। আর এখন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকা সফর চলাকালীন ট্রাম্প ঘোষণা করেছেন যে আমেরিকা গাজা পট্টি দখল করবে এবং সেখানকার 15 লক্ষের মতো ফিলিস্তিনি মুসলমানকে প্রতিবেশী জর্ডন এবং মিশরে তাড়িয়ে দেবে বা পাঠিয়ে দেবে। এরপরে গাজা পট্টির সমস্ত ধ্বংসস্তূপকে সরিয়ে গাজাতে দুবাইয়ের মতো একটা আধুনিক শহর বানাবে এবং এই শহর আগামীতে ইসরায়েলের শাসনে থাকবে। মোদ্দা কথা হলো আমেরিকা ওই নতুন শহরটাকে আসলে ইসরায়েলকেই দিয়ে দেবে, অর্থাৎ ইসরায়েল তাদের অখণ্ড ইসরায়েল গঠনের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে। এখন এখানে দুটি প্রশ্ন উঠছে। এক, ট্রাম্প কেন ইসরায়েলকেই সমর্থন করছে, এবং 2, 15 লক্ষ প্যালেস্তাইনি মুসলমানকে এখান থেকে সরিয়ে প্রতিবেশী মিশর এবং জর্ডনে সত্যি সত্যি কি স্থানান্তর করা সম্ভব হবে? দেখুন, প্রথমেই বলে রাখি যে ইহুদিরা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান এবং ধনী জাতি। নিশ্চয়ই এ বিষয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয়। স্বয়ং আইনস্টাইনও কিন্তু এদের ঘরেই জন্মেছিলেন। আবার আজকের দিনে ফেসবুকের মালিক জুকারবার্গও কিন্তু একজন ইহুদি। পৃথিবীর অধিকাংশ সফল উদ্যোগপতি, ধনী এবং প্রভাবশালী মানুষের বেশিরভাগই কিন্তু ইহুদি সম্প্রদায়ভুক্ত। আর তার উপরে ইহুদিরা কিন্তু হিন্দুদের মতোই ঐক্যবদ্ধ জাতি। মানে শুধু মুখে মুখে ভাই ভাই এরকমটা নয়, সত্যিকারের অর্থেই কিন্তু তারা ভাই ভাই। এখন আপনারা হয়তো জানেন যে এই ইহুদিরা আমেরিকার নির্বাচনে ডেমোক্র্যাট এবং রিপাবলিক দুটো দলকেই সমানভাবে অর্থ সাহায্য করে। তাছাড়া আমেরিকার সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, এমনকি প্রশাসনের সব ক্ষেত্রেই এই ইহুদিরা এতটাই প্রভাবশালী যে এদেরকে এড়িয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আমেরিকাতে যে বা যিনি প্রেসিডেন্ট হন না কেন তাকে কিন্তু ইহুদি লবির কাছে মাথা নত করেই চলতে হয়। আর ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এর ব্যতিক্রম নয়। এই লবি এতটাই প্রভাবশালী যে ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকার সফরে এলে ডোনাল্ড ট্রাম্প স্বয়ং তার চেয়ারকে অ্যাডজাস্ট করে দেয়। দেখুন, সম্প্রতি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে যে কিভাবে ডোনাল্ড ট্রাম্প, যিনি আমেরিকার রাষ্ট্রপতি, সর্বশক্তিমান ব্যক্তি, তিনি নেতানিয়াহুর চেয়ারটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছেন। এই ভিডিও থেকে নিশ্চয়ই প্রমাণিত হয় যে আমেরিকাতে ইহুদি লবি কতটা শক্তিশালী। অতএব যাদের টাকায়, যাদের প্রভাবে ভোটে জিতে ট্রাম্প রাষ্ট্রপতি হয়েছেন, তাদের সমর্থনে তিনি কাজ করবেন, এটাই কিন্তু খুব স্বাভাবিক। অতএব এই কারণে ট্রাম্প চাইলে নিশ্চয়ই গাজা স্ট্রিপে আমেরিকার নৌবাহিনী পাঠিয়ে গাজা দখল করে নিতেই পারে। এখন প্রশ্ন হলো, এই 15 লক্ষ মানুষকে প্রতিবেশী মিশর এবং জর্ডনে স্থানান্তরিত করা যাবে কিনা সেটা জানবো। তার আগে জানবো কোথায় এই জর্ডন আর কোথায় এই মিশর। মানচিত্র নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই হলো ইসরায়েল, এই হলো গাজা পট্টি, আর এই হলো মিশর, আর এই হলো জর্ডন। প্রথমেই আসি জর্ডনের কথায়। জর্ডনে একটা সাংবিধানিক রাজতন্ত্র চলছে যেখানে রাজা দ্বিতীয় আব্দুল্লাহ ক্ষমতায় আছেন। এখন ট্রাম্পের বিবৃতির পরে জর্ডন স্পষ্টই জানিয়ে দিয়েছে যে তারা গাজার শরণার্থীদেরকে নেবে না, কারণ এর আগে অনেকবার মানবিক কারণে জর্ডন ফিলিস্তিনি উদ্বাস্তুদেরকে নিজের দেশে আশ্রয় দিয়েছে। জর্ডন একমাত্র দেশ যা অতীতে ফিলিস্তিনিদের আশ্রয় এমনকি নাগরিকত্ব পর্যন্ত দিয়েছে। সত্যি কথা বলতে কি, জর্ডনে বর্তমান জনসংখ্যার প্রায় 50 থেকে 70% মানুষই হলো ফিলিস্তিনি বংশোদ্ভূত। অতএব নতুন করে জর্ডন ফিলিস্তিনিদেরকে আর নিতে চায় না। এর অবশ্য অন্য একটা কারণও রয়েছে, কারণ ফিলিস্তিনি উদ্বাস্তুদেরকে নিয়ে জর্ডনের অতীত অভিজ্ঞতা কিন্তু মোটেও ভালো নয়। যে জর্ডন বিপদের সময় ফিলিস্তিনি উদ্বাস্তুদেরকে আশ্রয় দিয়েছে, এমনকি নাগরিকত্ব দিয়েছে, সেই ফিলিস্তিনি মুসলমানরাই ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন PLO নামে একটা জঙ্গি সংগঠন গঠন করে 1970 সালে ব্ল্যাক
ব্ল্যাক সেপ্টেম্বর সংঘর্ষের সময় জর্ডনের রাজাকেই কিন্তু ক্ষমতাচ্যুত করে জর্ডনকে অধিকার করে নিতে চেয়েছিল। মানে যে পাতে খাবে সেই পাতে ফুটো করবে আর কি। এমনিতেই 50% ফিলিস্তিনি শরণার্থীদেরকে নিয়ে জর্ডনের রাজা একটা জ্বালায় জ্বলছে। এরপরে আরো ফিলিস্তিনি এলে জর্ডনের রাজা ক্ষমতায় থাকতে পারবে কিনা এইটাই কিন্তু সন্দেহ উঠে যাচ্ছে। সো ফিলিস্তিনি শরণার্থীদের জর্ডনে নো এন্ট্রি। এখন প্রশ্ন হলো, যদি জর্ডন ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এবং নতুন ফিলিস্তিনি শরণার্থীদেরকে গ্রহণে অস্বীকৃতি জানায়, তাহলে আমেরিকা কি করতে পারে? দেখুন, বর্তমানে আমেরিকা জর্ডনকে বড় অঙ্কের আর্থিক সহায়তা বা ফরেন এইড দেয়। তাছাড়া জর্ডন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে সামরিক বা মিলিটারি সাহায্য কিন্তু পেয়ে আসছে। উদাহরণস্বরূপ 2018 সালে যুক্তরাষ্ট্র এবং জর্ডনের মধ্যে একটা সমঝোতা স্বাক্ষরিত হয়, যার আওতায় 2023 সাল পর্যন্ত প্রতি বছর জর্ডনকে প্রায় $1.275 বিলিয়ন মার্কিন ডলারের সাহায্য প্রদান করার প্রতিশ্রুতি দেয় আমেরিকা। জর্ডনের জিডিপি যদি প্রায় 40 বিলিয়ন মার্কিন ডলার হয়, তাহলে এই সাহায্য জিডিপির প্রায় 3.2% হবে। বুঝতেই পাচ্ছেন কত বড় অঙ্কের সাহায্য এই দেশটা আমেরিকার কাছ থেকে প্রতি বছর পেয়ে থাকে। এখন যদি আমেরিকা এই আর্থিক সাহায্য বন্ধ করে দেয়, তাহলে জর্ডনের অর্থনীতিতে বড় সড় সংকট দেখা দেবে। এমনিতেই জর্ডন অর্থনৈতিকভাবে একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে বিশেষজ্ঞরা বলছে যে জর্ডন কিছু সংখ্যক ফিলিস্তিনিদেরকে হয়তো গ্রহণ করতে বাধ্যই হতে পারে। আশা করি এই অবধি বুঝলেন। এবার আসি মিশরের কথায় বা ইজিপ্টের কথায়। বর্তমানে মিশর বা ইজিপ্ট পলিটিক্যালি ভীষণ অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। আসলে 2011 সালের আরব বসন্ত বা আরব স্প্রিং আন্দোলনের পর থেকে দেশটাতে আজ পর্যন্ত কোনো স্থিতিশীল সরকার গঠন করা সম্ভব হয়নি। এখন যদি ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি শরণার্থীদেরকে মিশরে পাঠানো হয়, তাহলে সেখানে রাজনৈতিক অস্থিরতা আরো বেড়ে যেতে পারে। ফিলিস্তিনি শরণার্থীদের আগমন শুধুমাত্র যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে তাই নয়, বরং সেখানকার মুসলিম ব্রাদারহুড নামে একটা বিচ্ছিন্নতাবাদী ইসলামী সংগঠনের শক্তি আরো বেড়ে যাবে। আর মুসলিম ব্রাদারহুডের শক্তি বৃদ্ধি পাওয়া মানে মিশর ভেঙে টুকরো হয়ে যাওয়া, মানে সেই একই গল্প আর কি, যে পাতে খাবে সেই পাতেই ফুটো করবে। আর তাই মিশর সরকার ফিলিস্তিনি মুসলমানদের জায়গা দিতে চাইবে বলে কিন্তু মনে হয় না। তবে যুক্তরাষ্ট্র যেহেতু মিশরকে প্রতি বছর $1.3 বিলিয়ন ডলারের মার্কিন অর্থ সাহায্য করে, মানে সামরিক সহায়তা দেয়, যেটা মিশরের সামরিক শক্তির একটা বড় ভিত্তি। তাছাড়া মিশরের অর্থনীতি এতটাই দুর্বল যে তাদেরকে আমেরিকা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে IMF ও বিশ্ব ব্যাংকের কাছে মাঝে মাঝে ঋণ নিতে হয়, ঋণ না নিলে চলে না। এখন যদি মিশর গাজার শরণার্থীদেরকে গ্রহণ করতে অস্বীকার করে, তবে যুক্তরাষ্ট্র কিন্তু মিশরের ওপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারে বা সাহায্য কমিয়ে দেওয়ার হুমকিও দিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এমন যে যদি আমেরিকা চায়, তাহলে গাজা থেকে 15 লক্ষ ফিলিস্তিনি মুসলমানকে হয় মিশরে নয় জর্ডনে পাঠিয়ে দিতেই পারে। সেই ক্ষমতা ট্রাম্পের কিন্তু রয়েছে। তবে যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে দাঁড়ায়, সেক্ষেত্রে ট্রাম্প অসুবিধায় পড়তে পারে বটে। কিন্তু মুসলিম ঐক্য হলো সোনার পাথর বাটির মতো, শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবে হয় না। তাছাড়া মুসলিম ভাই ভাই এটা আরো বড় একটা মিথ্যে কথা। ফিলিস্তিনিদের উপরে যদি চাপ আসে, তাহলে সারা পৃথিবীতে মাত্র ভারত এবং বাংলাদেশে 2-1টা মিটিং মিছিল হতে পারে, কিন্তু তাতে কাজের কাজ কিচ্ছুটি হবে না। অতএব সব মিলিয়ে পিকচার যেটা দাঁড়াচ্ছে, আজ হোক বা কাল প্যালেস্টাইনের এই অবশিষ্ট ভূমি, ছোট্ট একটা ভূখণ্ড গাজা ইসরায়েলের দখলে যাবেই। আজ হোক বা কাল ইসরায়েল কিন্তু এটাকে নিয়েই ছাড়বে। আর এর ফলে লং টার্মে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল বা অখণ্ড ইসরায়েল গঠনের স্বপ্ন আরো এক ধাপ এগিয়ে যাবে। তবে শর্ট টার্মে এই গাজাতে একটা আস্ত শহর তৈরি করে আমেরিকার রিয়েল এস্টেট কোম্পানিগুলো বিলিয়ন ডলারের লাভ বা মুনাফা করবে এবং তাদের শেয়ারের দাম আকাশ ছোঁবে। এখন শেয়ার মার্কেটে ট্রেডিং করে আপনিও যদি বড় সড়ো লাভ বা প্রফিট করতে চান, তাহলে এখনই মার্কেট উলফ ট্রেডিং অ্যাপটাকে ইনস্টল করে নিয়ে ট্রেডিং শুরু করতে পারেন। এই সেবি রেজিস্টার্ড মার্কেট উলফ অ্যাপটা অলরেডি 2 মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়ে গেছে। সো ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে এখনই মার্কেট উলফ অ্যাপটাকে ডাউনলোড করে নিন এবং ট্রেডিং শুরু করুন এবং অবশ্যই প্রফিট বুক
করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবার অন্য কোনো একদিন দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।